মেজবার বাইকের উপরে গুটিসুটি মেরে বসে আছে আকশা। মেজবা ওর সামনে দাঁড়ানো, প্যান্টের পকেটে এক হাত, অপর হাতে ফোন কানে। কারোর সাথে কথা বলতে ব্যস্ত, মুখের হাবভাব ভালো নয়, কপালের শিরা উপশিরা ফুলে আছে, যেমনটা হয়ে থাকে সাধারণত খুব বেশি মাত্রায় রেগে থাকলে। আকশা কিছু বলছে না, কাতর চাহনিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে, শুনছে ওর ফোনের ওপাশের ব্যক্তিকে বলা কথাগুলো। মেজবা বলছে, হ্যাঁ আমি নিয়াজ আঙ্কেলের কথাই বলছিলাম, ওসি নিয়াজ মোর্শেদ। তার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিস দোস্ত। ওকে থ্যাঙ্কস, এখন রাখছি, পরে এই বিষয় নিয়ে কথা বলবো। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে এবার আকশার ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকালো মেজবা। আকশা এতক্ষণ চাতক পাখির ন্যায় ওর দিকে তাকিয়েছিল, এবারও তাকাতেই শুকনো গলায় ঢোক গিলে বলল, মেজবা আমি চুপ মেজবা, চুপ, একদম চুপ। বললাম না চুপ থাকতে। বাংলা ভাষা বুঝো না? ইংরেজিতে বলবো নাকি উর্দুতে? আকশা ঠোঁট চেপে চুপ হয়ে কাতর চোখ দুটো মেজবার মুখের ওপরে বিচরণ করতে লাগলো। মুখ একদম শুকিয়ে গেছে ওর, ভেতরকার ভয় চোখে মুখে স্পষ্ট প্রতিফলিত, বিষাদে ছেয়ে গেছে মুখে। মেজবা ওর দিকে তাকিয়ে থেকে এবার চোয়াল শক্ত রেখেই বলল, তুমি যে জেদ দেখিয়ে আজ এভাবে নিজের একটা ক্ষতি করে বসেছিলে, এর ফলাফল কি হতে পারতো ধারণা আছে কোনো? ডু ইউ হ্যাভ এনি সেন্স? আনসার মি ইডিয়েট। আকশার চোখ কেঁপে ওঠে, সাথে মুখ নুইয়ে ফেলেও। মেজবা এবার কিছুটা নরম সুরে বলে, অতিরিক্ত জেদ কখনোই ভালো না। তুমি জেদ বাসার মধ্যে দেখাতে পারো, জেদ ধরে যা খুশি করতে পারো, আই ওন্ট সে এ ওয়ার্ড, বাট ফার্দার রাস্তাঘাটে এমন নির্জন এরিয়ায় আমার সাথে জেদ দেখাতে আসবে না। এবার না হয় ফরচুনেটলি আমি চলে না গিয়ে ফিরে এসেছি, কিন্তু পরের বার, তারপর প্রতিবার কে এভাবে ওই হারামির বাচ্চাদের হাত থেকে বাঁচাবে তোমাকে? প্রতিবার বাঁচানোর জন্য আমি থাকবো? আজ যদি আমি না থাকতাম তাহলে তোমার সাথে কি হতো ভেবে দেখেছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওই জানোয়ারগুলো তোমাকে ছিঁড়ে খেত। ওরা কি ভালো ফ্যামিলির ছেলে পেলে? অমানুষের বাচ্চা ওরা, নর্দমার কিট। তোমাকে মেরে ফেলতেও হেজিটেট ফিল করতো না ওরা। আকশা মেজবার বলা কথাগুলো কল্পনা করেই কেঁপে উঠল। সত্যি তো, আর যদি মেজবা ফিরে না আসতো তাহলে ওর কি হতো? আজ তো ওর সম্ভ্রম চলে যেতে পারতো। এরপর কি হতো? আকশা তো বেঁচে থেকেও মরে যেত। বোধহয় ওকে শেষ পর্যন্ত না, আর ভাবতে পারে না আকশা। মাথা চক্কর দেয় ওর। বাইক থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হতেই সামনে দাঁড়ানো মেজবার হাতের বাহু চেপে ধরে নিজেকে সামলে নেয়। মেজবা ওর পিঠে এক হাত রেখে শক্তভাবে ধরে রাখলো ওকে। ওরা তখন সেই নির্জন রাস্তা থেকে কিছুটা সামনে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে। এদিকে জনমানব নেই বললেই চলে। দুইজন এখানে রয়েছে মিনিট 10 হলো। আকশার শাড়ির আঁচলটা কোনো রকমভাবে বুকে জড়ানো ছিল। মেজবা সেটা পেছনে থেকে টেনে নিয়ে ভালোভাবে ওর গায়ে জড়িয়ে দিল। এরপর বাইকে উঠে ওর হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বাইক স্টার্ট দিল। পেছনে আকশার উদ্দেশ্য হলো, বাসায় পৌঁছানোর আগে চোখের পানি মুছে নাও, এই চোখে যেন আর পানি না দেখি আমি। শেষোক্ত কথাটায় ঠান্ডা মাথায় দেওয়া হুমকি আকশা স্পষ্ট টের পেল। দ্রুত চোখের জল মুছে নিয়ে সামনে মেজবার বুকে হাত জড়িয়ে ধরে রাখলো। আমি আপনাকে কখনো ট্যুরে যাওয়ার কথা বললাম আফসান বিছানার ওপরে বসে ল্যাপটপে অফিসের পেন্ডিং কাজগুলো সারছিল। তখন জেমি ঘরে এসে সরাসরি প্রশ্নটা করতেই ও ল্যাপটপ থেকে এক পলক মুখ তুলে পুনরায় কাজে মনোনিবেশ করলো। আফসানের তরফ থেকে কোনো জবাব না পেয়ে জেমির মেজাজটা তরতরিয়ে আরও বাড়ল, বই কমল না। ও এবার দ্রুত মিটিয়ে কয়েক কদম এগিয়ে আফসানের সামনে এসে দাঁড়িয়ে পুনরায় বলল, কি হলো, জবাব দিচ্ছে না কেন? আমি কখনো বলেছি ট্যুরের কথা? আফসান তবুও যেন শুনতে পায়নি ওর কথা। একেবারেই প্রতিক্রিয়াহীনভাবে ল্যাপটপে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে যাচ্ছে। জেমি স্বভাবগত সাধারণভাবেই বড়ই অধৈর্য। তারপর আফসানের সাথে কদিন যাবৎ একটা রেষারেষি চলছে। এ বেলায় আবারও জবাব না পেয়ে ও এবার একটা ভয়ঙ্কর কাজ করে বসলো। নত হয়ে টেনে ধরলো আফসানের শার্টের কলার। এতক্ষণ প্রতিক্রিয়াহীন কাজে মনোযোগী আফসান এবার চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো জেমির দিকে।
সেই রক্তিম ভয়ঙ্কর চাহনি দেখে জেমির ভয় পাওয়ার কথা, তবে আফসোসের বিষয় হলো ও মোটেই ভয় পেল না আফসানকে। এত বছরের সংসার জীবনে ভয় জিনিসটা কয়েক শতাংশ উবে গেছে ওর মধ্য থেকে। ও একই রকম জোরের সাথে শার্টের কলার চেপে ধরে রেখেছে, ঠোঁটে ঠোঁট চেপে আফসানের চোখের দিকে তাকিয়ে আছে। আফসান শান্ত স্বরে গম্ভীর গলায় বলল, কলার থেকে হাত সরাও। সরাবো না, আগে আমার প্রশ্নের জবাব দিবেন। এখন আমার এত ইউজলেস টাইম হয়ে যায়নি যে তোমার এসব আজে বাজে প্রশ্নের জবাব দেব। আজে বাজে প্রশ্ন? আপনি যখন আমার নাম নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলেন তখন মনে ছিল না আপনার ভাষ্যমতে এই আজে বাজে প্রশ্ন আসতে পারে? ট্যুরের ডিসিশন নিয়ে তোমার কিসের এত প্রবলেম? এখন আমার মাথা খারাপ করো না, চুপচাপ যেয়ে ঘুমাও। মাথা খারাপ তো আপনি করে ছেড়েছেন আমার। প্রথমে ভালোবাসা দিয়ে মাথায় তুলে এরপর পায়ে ঠেলতেও দ্বিধা করেন না। আপনাদের মতো লোকেরা বউ ডিজার্ভই করে না। যাব না আমি আপনার সাথে ট্যুরে। জেমির মুখ বন্ধ হওয়া মাত্র আফসান ওকে এক টানে বিছানার উপরে ফেলে ওকে চেপে ধরে বলল, ট্যুরে তোমাকে আমার সাথেই যেতে হবে, আমার সাথেই থাকতে হবে। কথাটা মেনে নিলেই তোমার জন্য ভালো। আপনার সাথে থাকবো না আমি। আপনাদের মতো লোকেরা বউ বলতে শুধু তার শরীর চেনেন। যখন শরীরের চাহিদা মিটে যায় তখন বউয়ের গুরুত্ব শেষ আপনাদের কাছে। সব শরীরলোভী। কথাটা বলা মাত্র জেমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরল আফসান। জোয়াল শক্ত করে বলল, কি চিনি? সাহস থাকলে আরেকবার বলো। শরীর চেনেন, শরীর চেনেন, শরীর চেনেন। 3 বার বললাম। এনার্জি থাকলে আরও 97 বার বলতাম। আপনি কি মনে করেন আপনাকে ভয় পাই আমি? শরীর চিনি তাই না? শরীরের প্রয়োজন হলে বাইরে যেতাম, যেখানে কাপুরুষেরা যায়। আমি অমন পুরুষ নই যে শরীরের জন্য এখানে যাওয়া লাগবে। আরও যদি শরীরে দরকার হতো তাহলে আরও কয়েকটা বিয়ে করতাম। করেছি? করিনি। শরীর লোভী আমি তাই না? আজকের পর থেকে তোমাকে ছোঁয়া তো দূর, তোমার ছায়াও মারাবো না। তারপর বলতে এসো শরীরের চাহিদার জন্য আসি, তখন ছাড় দেব না। জেমির চেপে ধরে রাখা বাহু ছেড়ে উঠে আসলো আফসান। তখন ঘরের বাইরে থেকে আয়ান খেলনা গাড়ি হাতে নিয়ে খেলতে খেলতে ছুটে এসেছে ভেতরে। ছেলেকে দেখে আফসানের রাগান্বিত চেহারা স্বাভাবিক শান্ত হলো। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আয়ান মায়ের চাইতে বাপভক্ত বেশি। ছুটে আসতেই ওর পাপা ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে রেখে বিছানার অপর পাশে এসে বসলো। জেমি বিপরীত পাশে পা ঝুলিয়ে অসহায় মুখ করে বসেছিল। আয়ানকে নেওয়ার জন্য হাত বাড়াতেই আফসান ওর হাত টেনে সরিয়ে দিয়ে বলল, আমার ছেলেকে আমার কাছে থাকতে দাও একটু। সারাক্ষণ তোমার সাথে রেখে নিজের মতো ম্যানারলেস বানিয়ে ফেলো না। তোমাকে তো ম্যানার্স শেখাতে পারিনি, অন্তত ওকে শেখাই। বাচ্চাদের ছোট থেকে সঙ্গ ভালো হওয়াটা জরুরি। কড়া জবাবটা পেয়ে জেমি এবার আর তর্ক না করে নিজের বালিশে মাথা রেখে উল্টো দিকে শুয়ে গজগজ করতে লাগলো। আকসার আজ রাতে ঘুমিয়ে জ্বর এলো। এই অসময়ে জ্বর আসার কারণ বোধহয় সন্ধ্যার সেই ভয়াবহ ঘটনাই। বাপের বাড়ি আর যাওয়া হয়নি ওর। মেজবা ওকে নিয়ে সোজা নিজেদের বাসায় চলে এসেছে। রাতে ওর পরিবারের সকলে ফিরে এসে আকসাকে দেখে জিজ্ঞাসা করেছিল বাপের বাড়ি যায়নি কেন। মেজবা স্বাভাবিকভাবে কথা ঘুরিয়ে নিয়েছে একটা অজুহাত দিয়ে। আকসা কম্বল মুড়ি দিয়ে শীতে কাঁপছে, ফ্যান চলছে লো ভলিউমে। একবার ফ্যান বন্ধ করেছিল, তবে বন্ধ করলে আবার অসহ্য গরমে শরীরে জ্বালা পোড়া শুরু হয়। একটা ঠান্ডা গরম আবহাওয়া দেয়। জ্বরের ঘোরে সবকিছু তিক্ত বিষাক্ত ঠেকছে ওর। সন্ধ্যার সেই কুৎসিত ঘটনা মানসপটে বারবার ভেসে উঠতেই দ্বিগুণ কেঁপে ওঠে শরীর। মেজবা সবে একটা লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। মাথা মুছতে মুছতে প্রথমেই ওর চোখ গেল বিছানার দিকে। শীত প্রায় শেষ। এ সময়ে কেউ কম্বল ব্যবহার করে না। আকসাকেও কম্বল নিতে দেখেনি কদিন। হঠাৎ এভাবে কম্বল মুড়ি দিয়ে ভূতকিমাকার হয়ে শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো। তোয়ালেটা রেখে ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে যেতেই আকসার বিড়বিড় করে কথা বলার শব্দ কানে আসলো ওর। ভ্রু দ্বিগুণ কুঁচকে গেল। এদিকে ওর পাশে বসতেই শুনতে পেল আকসার জড়ানো গলায় বলল, প্লিজ ছাড়ুন আমাকে, আমার মান সম্মান। মেজবার হৃদয়ে এই প্রথমবার বোধ করি কিছু দ্বারা আঘাত করা হলো যেন। ও কম্বল সরিয়ে আকসার খোলা বাহুতে হাত রাখতেই চমকে উঠল। ও শরীর অতিরিক্ত গরম। চোখ শক্ত করে বুঝে রেখে নানান আবল তাবল বকছে। ঠোঁট নড়ছে ধীরে। মেজবা মেডিসিন বক্স আনার জন্য উঠতে যাবে তখনই আকসা ওর হাতে বাহু টেনে ধরল।
ঘোরের মাঝে মেজবার ঘাড় ঘুরিয়ে ওর মুখটা দেখে দাঁড়িয়ে গেল। কিছুটা ঝুঁকে ওর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, হাতটা ছাড়ো, জ্বর এসেছে তোমার, মেডিসিন খাওয়াতে হবে এখন, তাহলে রাতের মধ্যেই জ্বর নেমে যাবে। আকশা হাত ছাড়ল না। মেজবা জোরপূর্বক সরার চেষ্টা করতেই ও এবার জ্বরের ঘোরে উঠে বসে মেজবাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ডুকরে কেঁদে উঠে কান্নারত স্বরে বলল, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। ওরা আমাকে টেনে নিয়ে আকশার কথা জড়িয়ে গেল। মেজবা কয়েক মুহূর্ত পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। এরপর আকশার মাথা নিজের পেটানো পেটের সাথে আলতোভাবে চেপে ধরে রেখে হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি আকশা, তোমার হাজবেন্ড এখনো বেঁচে আছে, সে থাকতে তোমার কিচ্ছু হতে দেবে না, চলবে।